প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছো। তো আমার কথা শোনা যাচ্ছে না? আমি মাছটা কিন্তু খুলছি, যেহেতু আমি এখানে একা আছি, এই জন্য এখানে সমস্যা নাই। কিন্তু তোমরা অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পঠন পাঠন কার্যক্রমে নিয়োজিত হওয়ার পূর্বে আমাদের একটা পর্ব কিন্তু বাকি রয়ে গেছে। কি বলতো বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলছো। পরিচয় পরিচয় একটা বিষয় আছে। তা পরিচয় অবশ্যই দেব। তো তোমাদের পরিচয় নেব একে একে, যেহেতু তোমরা অনেকে আর আমি একা, তাহলে আমার পরিচয়টা আমি আগে দিয়ে দিই। আমি বিপ্রদাস সরকার, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, বিকম অনার্স, বিএড, এমকম হিসাব বিজ্ঞান, মঠবাড়ি সিরাজিয়া উচ্চ বিদ্যালয়, কয়রা খোলা। তো আমার কথা বন্ধুরা শুনতে পাচ্ছ কিনা আমি ঠিক বুঝতে পারছি না। আমার রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট খুব উন্নত মানের না। আর দূরের বন্ধুরা অবশ্যই সবাই তোমরা জানো আমি কয়রা উপজেলার মানুষ। এখানে তোমরা যদি আসো তাহলে দেখতে পাবে যে আমাদের এই যে নদী এবং লোকালা একাকার হয়ে গেছে। আমরা এখন লোনা পানির মতো আছি। এর মধ্যে আমার ফোনও একদিন, অর্থাৎ আমার রেকর্ডিং যে ইনস্ট্রুমেন্ট আছে সেটাও একদিন নোনা পানিতে ডুব হয়েই গেছে। যাই হোক, তোমরা ঠিকই বলছো যে বঙ্গবন্ধু বলেছিলেন যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। তো আমার যা কিছু আছে আমি তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ছি। আর তোমরা তো সাথে আসো। তো আমার কথাটা যদি না বুঝতে পারো, আমি ব্ল্যাক বোর্ডে আমার পরিচয়টা আরেকবার একটু দেখাই দিই। দেখে নাও, বিপ্রদাস সরকার, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, বিকম অনার্স, বিএড, এমকম হিসাব বিজ্ঞান, মঠবাড়ি সিরাজা বহুমুখী উচ্চ বিদ্যালয়, কয়রা খোলা। তো বন্ধুরা, আজকে আমাদের কার্যক্রমে নিয়োজিত যাওয়ার পূর্বে একটা বিষয় জানতে হবে। আমি কোন বিষয়ে আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের বিষয় হলো হিসাব বিজ্ঞান শ্রেণী নবম দশম, অর্থাৎ নবম এবং দশম উভয় শ্রেণীর ছাত্র শিক্ষার্থী বন্ধুরা উপকৃত হবে। আমি যেটা আলোচনা করব অধ্যায় 5। এই 5 অধ্যায়টা হচ্ছে হিসাব। হিসাব সম্পর্কে আমি আলোচনা করব। তো আজকে আমি কি বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা দেখা যায়। তো আমি পরিচয়টা মুছে দিচ্ছি এখানে। স্পেসটি আমার প্রয়োজন হবে লেখালেখির জন্য, এই জন্য আমি ব্ল্যাক বোর্ডটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে হিসাব একটা বড় চ্যাপ্টার, বড় অধ্যায়। তো এখান থেকে আমি আজকে দুটো বিষয় আলোচনা করব। সেই বিষয়টা আমি এখানে লিখছি। করণে হিসাবে কি প্রভাব পড়ে।
প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি একটু উপরে লিখছি। 1 নম্বর যে বিষয়টা আমি আজকে আলোচনা করব সেটি হচ্ছে হিসাবের ভিত্তিতে ডেবিট ও ক্রেডিট নির্ণয়। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের হিসাব বিজ্ঞানে। 2 নম্বর হচ্ছে ভুল পক্ষ শনাক্তকরণে হিসাবে কি প্রভাব পড়ে। এই দুটি বিষয় আজকে আমি আলোচনা করব, আশা করি ততক্ষণ আমার সাথে থাকবে। তো ডেবিট ক্রেডিট নির্ণয়ের সাথে আমাদের হিসাব জড়িত। আমরা সবাই জানি হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি। বন্ধুরা শোনা যাচ্ছে তো? লুকা প্যাসিওলি 1494 সালে সোম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনেট প্রপোর্শনালিটা। হ্যাঁ বন্ধু, আমি আবারও বলছি, 1494 সালে লুকা প্যাসিওলি হিসাব বিজ্ঞানের জনক, উনি যে গ্রন্থটা লিখেছিলেন সোম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনেট প্রপোর্শনালিটা, এই গ্রন্থে তিনি ব্যাখ্যা করেছেন দোতরফা দাখিলা পদ্ধতির মূল নীতিসমূহ। এই মূল নীতির বিষয়টা হলো যে প্রতিটি লেনদেনে দুটি পক্ষ জড়িত থাকবে। এই দুটি পক্ষ শনাক্তকরণের পরে কোনো একটি পক্ষকে ডেবিট করতে হবে এবং অন্য পক্ষকে ক্রেডিট করতে হবে। তো আসো বন্ধুরা, জেনে নেই আমাদের হিসাব সম্পর্কে আগে জানার প্রয়োজন। হিসাবকে দেখা যায় 5টি ভাগে ভাগ করা যায়। কি কি? আয় হিসাব 4, ব্যয় হিসাব 5, মালিকানা সত্ত্ব হিসাব। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ হিসাবকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। হিসাব বিজ্ঞানীরা এটা দিয়েছেন, এটা আমার তথ্য না। হিসাব বিজ্ঞানীরা এই হিসাবকে 5টি ভাগে ভাগ করেছেন। 1 নম্বর, তোমরা একটু পড়তে পারো, আমি আগেই বলছি যে রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট একটু খুব উন্নত মানের না, একটু কষ্ট করে তোমরা দেখতে হবে। 1 নম্বরটা কি পড়তে পারবে তোমরা? হ্যাঁ, ঠিক বলছো, এটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। ভেরি গুড। 2 নম্বর দায় হিসাব, 3 নম্বর আয় হিসাব, 4 নম্বর ব্যয় হিসাব, 5 নম্বর মালিকানা সত্ত্ব হিসাব। তোমাদের টেক্সট বই, বোর্ড বইয়ে হিসাবের অধ্যায়ে এই 5 প্রকার হিসাব দেখানো হয়েছে। এক একটা হিসাবের মধ্যে আমাদের অনেক প্রকার হিসাব হতে পারে। যেমন সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাবের মধ্যে আমি যে বিল্ডিংটার কথা বলছি এখানে, এটা এই প্রতিষ্ঠানের একটা সম্পদ, অতএব দালান কোটা একটা সম্পদ হিসাব হতে পারে।
জমি একটা সম্পদ হিসাব হতে পারে, চেয়ার একটা সম্পদ হিসাব হতে পারে, টেবিল একটা সম্পদ হিসাব হতে পারে, ফ্রিজ একটা সম্পদ হিসাব হতে পারে। এরকম অনেক আছে। তোমরা হিসাবের চ্যাপ্টার এই শ্রেণী বিভাগ এটা ক্লাসিফিকেশন করা শিখতে হবে। যেমন আমি যদি না চিনি যে একটা আসবাবপত্র এটা কোন হিসাব, এটা যদি হিসাবকে যদি আমি আইডেন্টিফাই না করতে পারি, এই 5 প্রকারের মধ্যে যদি শনাক্ত না করতে পারি, তাহলে আমার ডেবিট ক্রেডিট ভুলেই যাবে। এইভাবে দায় হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। তো প্রিয় বন্ধুরা, একটু সমস্যা হয়। আমি যেটা দেখেছি যে ছাত্রছাত্রীর মধ্যে মালিকানা সত্ত্ব এই বিষয়টা নিয়ে একটু সমস্যা হয়। আসলে মালিকানা সত্ত্বটা কি, এটা বইয়ের মতো করে যখন আমি বলবো তখন একটু বুঝতে সমস্যা হয়। যেমন তোমাদের বোর্ড বই কি বলা আছে, সেখানে বলা আছে যে মালিকানা সত্ত্বটা হলো কারবার প্রতিষ্ঠানের মোট সম্পত্তি থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যেটা থাকবে সেটি হলো মালিকানা সত্ত্ব। অনেকের এটা বোধগম্য হয় না, একটু সাহিত্যের মতো হয়ে যায়। আমি আমার নিজের ভাষায় বলি, নিজের মতো করে বলি যে মালিকানা সত্ত্বটা হলো, সাপোজ যদি মনে করি যে এটি একটা আমার ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান যে কারণে এটা যে কোনো কারণে এটা রেজাল্ট হতে পারে, বন্ধ হতে পারে। তো মনে করে এটা আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান, এই ব্যবসা প্রতিষ্ঠানে আমার মূলধন আছে, আপনার নগদ টাকা আছে। এই যে 10 বছর আমি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছি, আমার একটা লাভের অংশ আছে। প্রয়োজনে আমি সঞ্চিতি রেখেছিলাম ভবিষ্যতের উদ্দেশ্যে, সেখানে একটা টাকার পরিমাণ আছে। এই প্রতিষ্ঠানের নামে একটা জমি আছে, তাই প্রতিষ্ঠানটা এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। এগুলো কার পাওনা বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলছে, এটা কিন্তু মালিক পাবে। এটা কিন্তু আর অন্য কারণ, এটা কিন্তু মালিক পাবে। তবে একটা কথা আছে যে ব্যবসা প্রতিষ্ঠানের কাছে যদি বাইরের কোনো পক্ষ পাওনাদার থাকে, যদি ওই পাওনাদারের দাবিটা, পাওনাদার কি পরিমাণ টাকা পাবে এই সম্পত্তি থেকে সেই টাকাটা আমরা তাকে দিয়ে দেব। বাকি যেটা থাকবে এটা কিন্তু মালিকের অধিকার, মালিক পাবে। আর এটি হলো মালিকানা সত্ত্ব। আমি আলোচনা করেছি। এবার আমরা প্রথমেই বলছি যে হিসাবের ভিত্তিতে ডেবিট ও ক্রেডিট নির্ণয়। আমরা হিসাব শিখেছি। এবার এই হিসাবের ভিত্তিতে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় এটা আমাদের জানতে হবে। প্রথমত আমি একটু এখানে লিখি, ক্রেডিট। দুই নম্বর দায় হিসাব। ডেবিট। বৃদ্ধি পেলে ক্রেডিট।
ব্যয় হিসাব। পাঁচ, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। প্রিয় বন্ধুরা, আমি আলোচনা করি। আমি বলেছি হিসাবের ভিত্তিতে ডেবিট ক্রেডিট নির্ণয়। 1 নম্বর ছিল সম্পদ হিসাব। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। আমি এখানে সংক্ষেপে লিখেছি বৃদ্ধি পেলে, যেহেতু এখানে সম্পদ হিসাব আছে, সম্পদ হিসাবটা আমি আন্ডারলাইন করছি। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, জায়গা স্বল্পতার কারণে স্পেস কম আছে, এই জন্য আমি সংক্ষেপে লিখেছি। আমি মুখে বলছি, যেটা লিখিনি। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। 2 নম্বর দায় হিসাব। দায় হ্রাস পেলে অর্থাৎ কমে গেলে ডেবিট, দায় যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ক্রেডিট। আয় হিসাব। আয় যদি কমে যায় বা হ্রাস পায় সেক্ষেত্রে ডেবিট সেই হিসাবটিকে, এবং আয় যদি বৃদ্ধি পায় কোন হিসাব দ্বারা তাইলে সেক্ষেত্রে ক্রেডিট। 4 নম্বর ব্যয় হিসাব। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, এবং ব্যয় যদি কমে যায় বা হ্রাস পায় সেক্ষেত্রে সেই হিসাবটিকে ক্রেডিট। 5 নম্বর মালিকানা সত্ত্ব হিসাব। মালিকের অধিকার, যেটা আগে আলোচনা করছি। এই মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে ডেবিট, এবং মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় ক্রেডিট। আসলে মালিকানা সত্ত্বটা এর আগে পূর্বে কিন্তু দায়ের মধ্যে ঢোকানো ছিল। এটাকে ক্লাসিফিকেশন করতে যে এটা নতুন করে হয়েছে। এটা আগে মালিকানা সত্ত্বটা কিন্তু দায়ের মধ্যে ছিল। মালিকানা সত্ত্ব এটা একটা দায়। মালিক কারবারের কাছে যা কিছু পাবে সেটাই তো মালিকানা সত্ত্ব। হিসাব বিজ্ঞানে কি বলা আছে? মালিক এবং কারবার কিন্তু পৃথক, এই দুটিকে কিন্তু একসাথে মেশানো যাবে। আরেকটা বিষয় বলতে ভুলে গিয়েছি বন্ধুরা, হিসাব বিজ্ঞানের অঙ্কটা করতে গেলে সবসময় নিজেকে নিয়ে কল্পনা করতে হবে, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। কেমন? পণ্য ক্রয় করা হবে, আসলে কে ক্রয় করছে? আমি ক্রয় করছি। দেখবে নিজেকে নিয়ে যখন কল্পনা করবে তখন অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে বন্ধুরা, আমি হিসাব আলোচনা করেছি। হিসাবের ভিত্তিতে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় এই বিষয়টা কিন্তু আমি আলোচনা করেছি। এবার আমরা প্র্যাকটিক্যালি যাব, যে কোনো একটা লেনদেন সংগঠিত হওয়ার পরে আমাদের দোতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী কি বলা আছে? সেখানে দুটি পক্ষ থাকবে, সঠিক দুটো পক্ষকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে। সঠিক দুটো পক্ষকে যদি আমরা ফাইন্ড আউট না করতে পারি, শনাক্তকরণ না করতে পারি, আমাদের হিসাবে কিন্তু প্রথম থেকে ভুলেই যাবে। তো আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। এরপর ডেবিট ক্রেডিট নির্ণয়। আমি
চেষ্টা করছি স্লোলি আলোচনা করার জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সাপোজ আমি একটা লেনদেন এখানে লিখব, ব্যাংকে 10,000 টাকা জমা দেওয়া হলো। আমি আগেই বলেছি ব্যাংকে 10,000 টাকা জমা দেওয়া হলো। কে দিল? আমি জমা দিয়েছি। এটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান, এটা আমাদের অঙ্কটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান নেই, এটা কিন্তু ব্যক্তিগত হিসাব না। সবসময় আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটিকে মাথায় রাখতে হবে। আমি টাকা জমা দিয়েছি, ব্যবসা প্রতিষ্ঠানের টাকা এটা। এই 10,000 টাকা আমি ব্যাংকে জমা দিয়েছি। আমাদের বলা আছে, কি বলা আছে হিসাব বিজ্ঞানের মূলনীতিতে? Summa di arithmetica geometria proportional এটা এই বইতে স্পষ্টভাবে ব্যাখ্যা করে গেছেন। প্রতিটি লেনদেনে দুটি পক্ষ জড়িত থাকবে, এটি বিজ্ঞানসম্মত। এখনো পর্যন্ত ভুল প্রমাণিত হয়নি। এখানে হ্যাঁ বন্ধুরা, এটা তোমরা জানো যে ঘটনা থেকে লেনদেন, আর লেনদেন থেকে দুটি পক্ষ। তো ঘটনা, সব ঘটনা লেনদেন না, এটা তো আমরা আগেই শিখে আসছি। এই জন্য আমি লোক ব্যাকে যাচ্ছি না, এই বিষয়টা তোমরা অবগত আছো। ঘটনা, কোন ঘটনাগুলো লেনদেন, আমি লেনদেন থেকে শুরু করছি। যে এটি একটি লেনদেন, এর মধ্যে দুইটি পক্ষ আছে। পক্ষ দুটি হলো, একটি হলো ব্যাংক হিসাব, এটি হলো নগদান হিসাব। এই লেনদেনের মধ্যে কিন্তু এই দুটি হিসাব লুকিয়ে আছে। তোমাকে চিন্তা ভাবনা করে সঠিক দুটি হিসাব বের করতে হবে। এইবার এই দুটি হিসাব বা দুটি পক্ষ যেটি বলো না কেন, কি করতে হবে? একটি পক্ষকে ডেবিট করতে হবে, আর একটি পক্ষকে ক্রেডিট করতে হবে। এটা পূর্বে আমি আলোচনা করে আসছি। এখন কিভাবে করতে হবে এই কৌশলটা একটু আমি দেখানোর চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, ব্যাংক হিসাব, আমি আগে বলছি যে ব্যাংক হিসাবকে তো 5টি ভাগে ভাগ করা যায়। এই 5টি ভাগে ব্যাংক হিসাবটা কোন অংশের মধ্যে নিয়ে যেতে হবে বলো তো দেখি। ইয়েস, ঠিক বলছো, ব্যাংক হিসাব এটি সম্পদ হিসাব। হ্যাঁ, তোমরা ঠিক বলছো। তাহলে ব্যাংক হিসাব যদি সম্পদ হিসাব হয়ে থাকে, আমার সম্পদ হিসাবে, আমি যেহেতু এখানে আমার স্পেস কম, আমি তো লিখে রাখতে পারছি না, আমাকে এটা মুছতে হচ্ছে, মুছে নতুন একটা বিষয় আলোচনা করতে হচ্ছে। তো সম্পদ হিসাবে কি বলা ছিল বন্ধুরা? সম্পদ হিসাবে বলা ছিল যে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সেই হিসাবকে ডেবিট করতে হবে, আর সম্পদ যদি কমে যায় তাহলে কি করতে হবে? ওই হিসাবকে ক্রেডিট করতে হবে। সম্পদ কমে গেলে ক্রেডিট করতে হবে। এখন বিষয় হলো যে আসলে আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে না কমে যাচ্ছে। ব্যাংক হিসাব, কারবারের টাকা যখন, কারবারের একটা নির্দিষ্ট ব্যাংক হিসেবে একটা অ্যাকাউন্ট আছে, ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে। মালিক অর্থাৎ আমি এই কারবারের ক্যাশেট থেকে নগদ টাকা নিয়ে আমি ব্যাংকে জমা দিয়েছি। তাহলে বন্ধুরা বলো তো দেখি, কারবারের এই টাকাটা কিন্তু ব্যাংকে যখন জমা দেওয়া হচ্ছে তখন কিন্তু
ব্যাংকে কারবারের টাকাটা কি বৃদ্ধি পাচ্ছে না? হ্যাঁ, ঠিক বলছো, বৃদ্ধি পাচ্ছে। তাইলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, ব্যাংকে টাকা বৃদ্ধি পাওয়া মানে কি সম্পদ বৃদ্ধি পাওয়া। আর আমার রুলসে কি বলা আছে, নিয়মে কি বলা আছে, সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সম্পদ হিসাবকে ডেবিট। তাইলে বন্ধুরা আমরা ব্যাংক হিসাবকে কি ডেবিট লিখতে পারি? ডেবিট। এই যে 10,000 টাকা। আর একটি পক্ষ আছে, এভাবে হিসাব করলে হবে না, চিন্তা ভাবনা করলে হবে না যে ব্যাংক হিসাব যেহেতু ডেবিট হয়ে গেছে তাহলে আর একটি পক্ষ তাহলে নিশ্চয়ই ক্রেডিট হবে। আমার তো ভুল হতে পারে, মানুষ মাত্র তো ভুল হতে পারে। আমার যদি এটা ভুল হয়ে যায় আর আমি যদি ওইভাবে চিন্তা করি যেহেতু একটা ডেবিট হয়ে গেছে আর একটি ক্রেডিট হবে, ভুল হতে পারে। আমরা নিয়মের ভিত্তিতে যাই। নগদান হিসাব বন্ধুরা, নগদান হিসাব কোন হিসাব বলতো? হ্যাঁ, ঠিক বলছো, নগদান হিসাব সম্পদ হিসাব, এটাও সম্পদ হিসাব। ওই যে কারবারের টাকা, নগদ টাকা নিয়ে আমি ব্যাংকে জমা দিয়েছি, কারবারের যে ক্যাশ বাক্সে 50,000 টাকা যদি থাকে তাহলে সেখান থেকে কিন্তু আমি 10,000 টাকা নিয়ে গেছি, তাহলে কারবারের কিন্তু নগদ টাকা কমে গেছে, সম্পদ কমে গেছে। তাহলে সম্পদ কমে গেলে সেই হিসাবকে কি করতে হবে বন্ধুরা? ক্রেডিট করতে হবে। ভেরি গুড। তাহলে নগদান হিসাব ক্রেডিট। কি শিখলাম আমরা? হিসাবের ভিত্তিতে ডেবিট ক্রেডিট নির্ণয়। আমি আর একটা লেনদেন দেব, এটা আমি মুছে ফেলি। দেখেছি এটা হলো পণ্য ক্রয় 5,000 টাকা। বন্ধুরা আসলে ক্রয় দুইভাবে সংগঠিত হয়ে থাকে। আমাদের চিন্তা ভাবনাকে কিভাবে প্রসারিত করতে হবে আমি সেই বিষয়টা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। পণ্য ক্রয় 5,000 টাকা। প্রথমে আমাদের চিন্তা ভাবনা করতে হবে এক্ষেত্রে যে ক্রয়টা আসলে নগদে সংগঠিত হয়েছে না ধারে সংগঠিত হয়েছে। ক্রয় দুইভাবে সংগঠিত হয় আমরা জানি। প্রথমে এটি চিন্তা ভাবনা করতে হবে যে পণ্য ক্রয় 5,000 টাকা, এটি একটি নগদে ক্রয়। কেন হয়, কেন নগদে করে আমি পূর্বে আলোচনা করছি, পূর্বে আমরা শিখে আসছি। আমি ওই বিষয়ে আর দীর্ঘায়িত করব না। তো প্রথমে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এটি নগদে না ধারে। তাইলে আমরা যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের আলোকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি নগদ ক্রয়। বন্ধুরা তাহলে এখানে দুইটি পক্ষ কি কি আছে বলো তো দেখি। এখানে দুটি পক্ষ হলো, একটি হলো ক্রয় হিসাব এবং অপরটি হলো, হ্যাঁ ঠিক বলছো, নগদান হিসাব। দুটি হিসাব আমরা লিখে ফেলি। আরেকটা হলো নগদান হিসাব। এবার বন্ধু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার বলতে পারবে যে ক্রয় হিসাব এটি কোন হিসাব? ওই 5 প্রকারের মধ্যে নিয়ে যেতে হবে। আমি আবার বলছি, আমাদের এই ক্রয় হিসাবকে 5 প্রকারের মধ্যে যখন আমি না নিয়ে যেতে পারবো তখন আমি কিন্তু ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো না, ভুল হয়ে যাবো, ভুল পথে ধাবিত হবে। আবারও বলছি, ক্রয় হিসাব যেহেতু আমি ক্রয় করেছি, ব্যয় হয়েছে, এটি ব্যয় হিসাব। ব্যয় হিসাবে নিয়ম কি ছিল? ব্যয় হিসাবে নিয়ম ছিল ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু আমি ক্রয় করেছি, একটি কলম ক্রয় করতে পারি, বই ক্রয় করতে পারি, ক্রয় করলে কি হয়? ব্যয় হয় না? হ্যাঁ, ব্যয় বৃদ্ধি পেয়েছে। সেই হিসেবে ক্রয় হিসাব ব্যয় বৃদ্ধি পেলে আমরা সেই হিসাবকে ডেবিট করব, ডেবিট। আরেকটা হলো নগদান হিসাব। নগদান
এটি সম্পদ হিসাব পূর্বেই আলোচনা করছি। আমি যখন একটা কলম কিনবো তখন তো টাকা না দিলে তো দোকানদার আমাকে কলম দেবে না। তাহলে আমার পকেটে ছিল যে টাকা, সেই 5,000 টাকা দিয়ে যদি আমি একটা কম্পিউটার ক্রয় করি বা একটা টেলিভিশন ক্রয় করি, আমার পকেটে কারবারের টাকা ছিল 40,000 টাকা। 40,000 টাকা থেকে 5,000 টাকা দিয়ে আমি একটি টেলিভিশন ক্রয় করলাম বা পণ্য ক্রয় করলাম, পণ্য ক্রয় করলাম। তাইলে আমার পকেট থেকে কিন্তু 5,000 টাকা চলে গেছে, নগদ টাকা কমে গেছে। নগদান হিসাব কোন হিসাব? নগদান হিসাব হলো সম্পদ হিসাব। তাহলে কি সম্পদ কমে গেল না? ইয়েস, হ্যাঁ ঠিক বলছো। নগদান হিসাব সম্পদ হিসাব, সম্পদ কমে গেছে পণ্য ক্রয় করলে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। আমরা যে প্রসেসিং এ করছি এখানে ভুল যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা কি শিখলাম? শিক্ষার্থী, আমরা শিখেছি হিসাবের ভিত্তিতে ডেবিট ক্রেডিট নির্ণয়। আরেকটা বিষয় আছে এখানে, 2 ভুল পক্ষ শনাক্তকরণে হিসাবে কি প্রভাব পড়ে? আসলে কি কোনো প্রভাব পড়ে? দেখা যাক যে ভুল পক্ষ শনাক্তকরণে হিসাবে কোনো প্রভাব পড়ে কিনা। আমরা লিখবো না, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। লেনদেন থেকে ভুল পক্ষ শনাক্তকরণে হিসাবে কি প্রভাব পড়ে, এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করব। কেমন ভুল হয় আমরা একটু দেখি। টাকা উত্তোলিত হলো। প্রিয় বন্ধুরা, আমি একটা ট্রানজ্যাকশন অর্থাৎ একটা লেনদেন আমি লিখেছি যে কারবারিতে 8,000 টাকা উত্তোলিত হলো। এখানে তোমরা কি বলতে পারবে যে এখানে 2টা পক্ষ কি কি আছে এবং 2টা পক্ষের ভিত্তিতে একটু ডেবিট ক্রেডিট নির্ণয় করো তো দেখি। তোমরা অনেকে বলছো 2টি পক্ষ, ভেরি গুড। তোমরা বলছো যে উত্তোলন হিসাব ডেবিট, আর কি বলছো? নগদান হিসাব ক্রেডিট। অনেকে কি বলছো? অনেকে বলছো নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 8,000 টাকা আমি লিখলাম, 8,000 টাকা লিখলাম, 8,000 টাকা লিখলাম। প্রিয় বন্ধুরা দেখো, তোমরা কিন্তু অনেকেই বলছো যে উত্তোলন হিসাব ডেবিট, জি স্যার, আর নগদান হিসাব ক্রেডিট। অনেকে বলছো যে স্যার নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমাদের হিসাবের যে মূল নীতি অনুযায়ী হিসাব কিন্তু একটাই হবে, সঠিক দুটো পক্ষ হবে, এর বেশি যাওয়া যাবে। তো আমি আলোচনা করি কোনটা সঠিক কোনটা ভুল, তোমরা সিদ্ধান্ত নিতে পারবে। উত্তোলন হয়েছে কোথা থেকে? আসলে উত্তোলন হয় কোথা থেকে? উত্তোলন হয় 2টি উৎস থেকে।
মালিক কারবার প্রতিষ্ঠান থেকে তার নিজের প্রয়োজনে উত্তোলন করতে পারে, আর কারবারের টাকা ব্যাংকে থাকে, ব্যাংক থেকে উত্তোলন করতে পারে। দুটি বিষয় এখানে, দুটি জায়গা থেকে উত্তোলন হতে পারে। এটা আমাদের জানতে হবে প্রথমে। বিস্তারিত তো এগুলো বইতে পাওয়া যাবে, যে উত্তোলন ব্যাংক হতে পারে আর কারবার হতে পারে। এখানে আমি লেনদেনটার মালিক কথাটি উজ্জ্বল রাখছি এই কারণে যে কারবার হতে উত্তোলনের অধিকার আছে একমাত্র মালিকের। এই জন্য মালিক কথাটা আমি এখানে উজ্জ্বল রেখেছি। যেহেতু মালিক উত্তোলন করছে, সেটা কিন্তু কারবার থেকে উত্তোলন হয়েছে। ব্যাংক থেকে উত্তোলন হলে বলে দিবে, লেনদেনে বলা থাকবে, প্রশ্নে বলা থাকবে যে ব্যাংক হতে উত্তোলন হয়েছে। এই একটা বিভ্রান্তিতে বন্ধুরা তোমরা পড়ে যাও। আমি আলোচনা করছি যাতে তোমরা এই ভুলটা এড়িয়ে যেতে পারো। তাহলে কারবার থেকে যখন উত্তোলিত হয়েছে, তার জন্য এখানে দুটি পক্ষ হচ্ছে। যেহেতু মালিক উত্তোলন করছে, এটা একটা উত্তোলন হিসাব, আর একটা হচ্ছে নগদান হিসাব। মালিক কিন্তু কারবারের টাকা কিন্তু উত্তোলন করছে, তাহলে কারবার থেকে টাকা কমে যাচ্ছে। তাহলে উত্তোলন এটা একটা মালিকানা সত্ত্ব হিসাব। উত্তোলন কোন হিসাব বন্ধুরা? এটি মালিকানা সত্ত্ব হিসাব। মালিকানা সত্ত্ব হিসেবে কি বলা আছে বলো তো দেখি। মালিকানা সত্ত্ব বলা আছে যে মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি হয় তাহলে ক্রেডিট, আর মালিকানা সত্ত্ব যদি কমে যায় তাহলে কিন্তু ডেবিট হবে। আসলে উত্তোলন দ্বারা কি মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে? মালিক যেহেতু কারবারের টাকা উঠাই নিচ্ছে, তাহলে কারবারের টাকা কমে যাচ্ছে। মালিক যখন এক সময় কারবার প্রতিষ্ঠানে যখন বিনিয়োগ করছিল, তাহলে কারবার প্রতিষ্ঠানের দায়টা কিন্তু মালিকের কাছে বেড়ে গিয়েছিল। আজকে মালিক প্রয়োজনে ৮,০০০ টাকা নিয়ে নিচ্ছে, মালিকের ৮,০০০ টাকা দায় কিন্তু কমে যাচ্ছে, মালিকের অধিকারটা কিন্তু কমে যাচ্ছে। পরবর্তীতে যখন কারবার ডিজলভ হয়ে যাবে, ৮,০০০ টাকা আর দাবি করতে পারবে। এই দৃষ্টি মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, জন্য উত্তোলন হিসাব ডেবিট। এবং কারবার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে গিয়েছে, নগদান হিসাব সম্পদ হিসাব। এই দৃষ্টিতে নগদান হিসাবকে আমরা ক্রেডিট করেছি, এটা সঠিক, এই হিসাবটা সঠিক। আর যারা ব্যাংক থেকে উত্তোলন ধরে করছো যে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, দুটোই ভুল। আবার অনেকে এটাও করতে পারো যে নগদানের জায়গায় অনেকে ব্যাংক হিসেবে দিতে পারো, এই উত্তোলন হিসেবে দিতে পারো, যে উত্তোলন হিসাব। ভুল অনেক হতে পারে। তো আমি এটা লিখেছি বন্ধুরা তোমাদের বোঝানোর জন্য, যে বন্ধুরা তোমাদের এরকম একটা ভুল হয়ে গেছে। আসলে কিন্তু যেটা তোমরা বলছো, যেটা তোমরা এটা বলে ফেলছো, এইটার লেনদেনটা হলো যে কারবারের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। সেক্ষেত্রে কিন্তু আমার এই দুটি পক্ষ চলে আসবে। এই দুটি পক্ষ নগদান হিসাবকে ডেবিট করতে হবে এবং ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে। আমি দেখেছি বাস্তবতার আলোকে যে এরকম ধরনের ভুল হয়। এরকম একটা ভুল আমি তোমাদের বোঝানোর জন্য শো করেছি। তো দেখো, এইটার লেনদেন কিন্তু কারবারের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, আর আমি দিয়েছি কিন্তু কারবার হতে এটা মালিক কিন্তু উত্তোলন করছে। তাহলে ভুল হয়ে গেল না? সঠিক পক্ষ কিন্তু এইটা। আর তোমার ভুল হয়ে গেছে, দেখো আমার যেখানে উত্তোলন হিসাব ডেবিট হবে সেখানে নগদান হিসাব, অর্থাৎ ডেবিট করে ফেলছো, নগদান হিসাবকে ডেবিট করে ফেলছো না, তোমার মালিকানা সত্ত্ব কমে যাবে। সেখানে তোমার হিসাবে কি হয়ে গেল? সম্পদ আরো বৃদ্ধি পেয়েছে। তোমার নগদান হিসাব ক্রেডিট হবে, সেখানে তুমি কি করছো? সেখানে
নগদানকে কিন্তু তুমি ডেবিট করে ফেলছো, আর একটা পক্ষকে কি করে ফেলছো, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে কিন্তু আমার ব্যাংক হিসাব নাই, তাহলে সেই ব্যাংক হিসাবটা নতুন করে চলে আসলো, তাহলে হিসাব কিন্তু আমার ভুল হয়ে গেছে। ভুল হলে কি হবে জানো বন্ধুরা, এই যে জাবেদার পরে আমাদের খতিয়ান করতে হবে না, এই জাবেদার ব্যালেন্স নিয়ে কিন্তু আমাদের খতিয়ান করতে হবে, এই খতিয়ানের ব্যালেন্স নিয়ে কিন্তু রেওয়ামিল করতে হবে, রেওয়ামিলের ব্যালেন্স নিয়ে কিন্তু আমাদের যে দশম অধ্যায় আর্থিক বিবরণী আছে না, আর্থিক বিবরণীটা কেন করা হয়, সেখানে আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য, আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য। তাহলে এই ভুল তথ্য নিয়ে যদি আমরা আর্থিক বিবরণী লাভ লোকসান নির্ণয় করি, আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্য বন্ধুরা আমি কথা দিয়েছিলাম যে ভুল পক্ষ শনাক্তকরণের হিসাবে কি প্রভাব পড়ে, তাহলে কি কোনো প্রভাব পড়ছে, খারাপ প্রভাব পড়ছে, অর্থাৎ আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, হিসাব সঠিক হবে না, এরপরে যে হিসাবগুলো আছে ভুল হয়ে যাবে, ভুল পথে আমাদেরকে হাঁটতে হবে। এই জন্য আমাদের এই ডেবিট ক্রেডিট নির্ণয় একটা গুরুত্বপূর্ণ স্টেপ হিসাবে একটা প্রাথমিক পর্যায়ে সঠিকভাবে বুঝে যদি আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি এবং এরপরে যে প্রসেসগুলো আছে যদি আমরা কমপ্লিট করি, তাহলে আমরা সঠিক আর্থিক বিবরণীর মাধ্যমে সঠিক ফলাফলটা কিন্তু আমরা পেয়ে যাব। বন্ধুরা আমি আরেকটা বিষয় একটু মুখে মুখে আলোচনা করব, তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি, এটা তোমাদেরকে বলতে হবে। আমি কোন এক সময় পণ্য ক্রয় করেছিলাম, আজকে 8 তারিখে আমার ক্রয়কৃত পণ্য ফেরত আসলো 500 টাকা। এটা একটি লেনদেন, তোমাদেরকে সঠিক দুটি পক্ষ শনাক্তকরণে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। ক্রয় ফেরত আমি একটু লিখে দিই, একটু তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে দিই। 500 টাকা, এই লেনদেন থেকে সঠিক দুটি পক্ষ শনাক্ত করে ডেবিট ক্রেডিট নির্ণয় করবে নিজে নিজে। আমি যতটুকু হেল্প করতে পারছি, এবং যদি ভুল হয়ে যায় তাহলে হিসাবে কি প্রভাব পড়ছে, এটা আমি কিন্তু পূর্বে একটি দিয়ে দেখাই দিয়েছি। তো বন্ধুরা অনেক ক্লান্ত হয়ে গেছো তোমরা, তো একঘেয়েমি ভালো লাগে না, আমরা একটু রিল্যাক্সে যাব, জাস্ট 1-1.5 মিনিট আমরা একটু রিল্যাক্সে যাব। চলো আমরা সবাই একটু রিল্যাক্সে যাব। চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন, তোমার ডাকে যদি কেউ না শোনে, তোমার ডাকে যদি মুখ পানে ফিরে না তাকায়, তোমাকে সমস্ত বাধা বিপত্তি বাধা বিঘ্ন অতিক্রম করে ওই যে ভবিষ্যতের নতুন নতুন সন্ধানে তোমাকে ছুটে যেতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নতুন দিনের নতুন সূর্যের নতুন আলোয় উদ্ভাসিত হোক তোমাদের সকলের জীবন, এই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ সবাই।